হ্যালো স্টুডেন্টস, এসএইচ এডুকেয়ারে তোমাদের সবাইকে স্বাগত। আজকে চলে এলাম মাধ্যমিক ইতিহাস সাজেশন নিয়ে। সাজেশনটি অধ্যায়ভিত্তিকভাবে সাজানো হয়েছে আর এবারের কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী সাজানো হয়েছে। প্রশ্ন রয়েছে 2, 4 ও 8 নম্বরের। তো শুরু করার আগে বলি, সবাই ভিডিওটিকে লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। যারা নতুন এখনও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তবে ডান দিকে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখবে। তো শুরু করি প্রথম অধ্যায় দিয়ে। প্রথম অধ্যায় হচ্ছে ইতিহাসের ধারণা। 2 নম্বরই প্রশ্ন দিয়ে শুরু করি। প্রথম প্রশ্ন, নারী ইতিহাস চর্চার গুরুত্ব লেখো। দ্বিতীয় প্রশ্ন, পরিবেশ ইতিহাস চর্চার গুরুত্ব অথবা দুটি পরিবেশ আন্দোলনের নাম লেখো। তো পরিবেশ ইতিহাস চর্চা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। 3 নম্বর প্রশ্ন, ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের ভূমিকা। 4 নম্বর প্রশ্ন, সামাজিক ইতিহাস কি অথবা স্থায়ী বা স্থানীয় ইতিহাসের গুরুত্ব কি। 5 নম্বর প্রশ্ন, নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কি বোঝো। 6 নম্বর প্রশ্ন, ব্রিটিশ সরকার সোমপ্রকাশ বন্ধ করে দিয়েছিল কেন। সোমপ্রকাশ পত্রিকাটা ছাপানো বন্ধ করে দিয়েছিল, সেটা কেন। 7 নম্বর প্রশ্ন, ইতিহাসের তথ্য সংগ্রহের ক্ষেত্রে ইন্টারনেটের সুবিধা ও অসুবিধাগুলি লেখো। 8 নম্বর প্রশ্ন, বঙ্গদর্শন পত্রিকার গুরুত্ব লেখো। 9 নম্বর প্রশ্ন, জওহরলাল নেহরু ইন্দিরা অর্থাৎ তার মেয়েকে যে চিঠিগুলি লিখেছিলেন তার গুরুত্ব কি, ইতিহাসে তার গুরুত্ব কি সেটা লিখতে বলছে। 10 নম্বর প্রশ্ন, জাতীয়তাবাদের উন্মেষে সোমপ্রকাশ পত্রিকার ভূমিকা আলোচনা করো। তো ওই ছিল প্রথম অধ্যায়ের 2 নম্বরই কোশ্চেন। তো আমরা জানো যে প্রথম অধ্যায় থেকে এবার শুধু এমসিকিউ, এসিকিউ এবং 2 নম্বরই কোশ্চেন আসবে। তো 4 নম্বরই বা 8 নম্বরই কোশ্চেন প্রথম অধ্যায় থেকে আসবে না। তো দ্বিতীয় অধ্যায়ে চলে যাই। দ্বিতীয় অধ্যায় থেকে 2 নম্বরই প্রশ্ন দিয়ে শুরু করি। প্রথম প্রশ্ন, দ্বিতীয় অধ্যায়ের প্রথম প্রশ্ন 2 নম্বরই, নারী শিক্ষা বিস্তারে বামাবোধিনী এর ভূমিকা কী। 2 নম্বর প্রশ্ন, ইংরেজি শিক্ষার প্রসারে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা কী। 3 নম্বর প্রশ্ন, টিকা লেখো। প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এগুলো সবই ইম্পর্টেন্ট কোশ্চেন, বাট মাঝে মাঝে যেটা একটু বেশি ইম্পর্টেন্ট আমি বলে দিচ্ছি। 4 নম্বর প্রশ্ন, হুতুম প্যাঁচার নকশা। হুতুম প্যাঁচার নকশায় বাবু সমাজ অথবা বাংলার সমাজের কি প্রতিফলন পাওয়া যায় আর কি। 5 নম্বর প্রশ্ন, হুতুম প্যাঁচার নকশায় কলকাতার নাগরিক জীবন কিভাবে ফুটে উঠেছে। তো এইখানে 5 নম্বর এবং 4 নম্বর প্রশ্নটা কিন্তু অনেকটা একই, তো দুবার রিপিট হয়ে গেছে যদিও। 6 নম্বর প্রশ্ন, হিন্দু পেট্রিয়ট থেকে বাংলার অর্থনৈতিক জীবনে কি চিত্র পাওয়া যায়। 7 নম্বর প্রশ্ন, টিকা লেখো। তবে হ্যাঁ, একটা প্রশ্নের মধ্যে এখানে 4টা প্রশ্নকে অ্যাড করা হয়েছে। তো টিকা লেখো এভাবে উডের ডেসপাস 2 অথবা 4-এ আসতে পারে। হান্টার কমিশনের সুপারিশ 2 অথবা 4-এ আসতে পারে। মেকলে মিনিটস 2 অথবা 4 এবং নব্য বেদান্ত। তো এগুলো 2-এর, যেটা 2-এর মধ্যে তোমাদের পড়া আছে 2-এ পড়ে নেবে, যেটা 4-এ পড়া আছে 4-এ পড়ে নেবে। 8 নম্বর প্রশ্ন, নীলদর্পণ নাটক থেকে নীল চাষীদের সম্পর্কে কি জানা যায়। 9 নম্বর প্রশ্ন, 19 শতকে বাংলায় নবজাগরণ বলতে কি বোঝো। 10 নম্বর প্রশ্ন, মধুসূদন গুপ্ত বিখ্যাত কেন, অথবা এখানে এই যে বিখ্যাত কেন প্রশ্ন দিয়ে লালন ফকির কেন বিখ্যাত, তারপর বিজয় গোস্বামী কেন বিখ্যাত। তো এরকম করে এখানে 3টে প্রশ্ন অ্যাড করা হয়েছে একসঙ্গে, তো 3টি পড়তে হবে। 11 নম্বর প্রশ্ন, কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা লেখো। 12 নম্বর প্রশ্ন, গ্রাম বার্তা প্রকাশিকার বিষয়বস্তু কি। তো এই 2 নম্বর অধ্যায় থেকে 4 নম্বরই প্রশ্নে যাই এখন। 4 নম্বর প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে, 19 শতকে বাংলায় নবজাগরণের চরিত্র ও প্রকৃতি আলোচনা করো। এটা তো খুব 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 ইম্পর্টেন্ট, একটু পড়ে নেবে, ভালো করে পড়ে নেবে। 19 শতকে বাংলা নবজাগরণের চরিত্র ও প্রকৃতি আলোচনা করো।
এবার 2 নম্বর প্রশ্ন, হুতুম প্যাঁচার নকশায় তৎকালীন সমাজচিত্রের বর্ণনা। তো ওই যে হুতুম প্যাঁচার নকশায় তৎকালীন সমাজচিত্রের বর্ণনা এর আগে 2 এর মধ্যে দেওয়া ছিল আলালি ঘরের দুলাল। তো এই যে আলালি ঘরের দুলাল এবং হুতুম প্যাঁচা নকশা, এই দুটো থেকে একটা 2 অথবা 4 কিন্তু অবশ্যই আসবে। 3 নম্বর প্রশ্ন, নীলদর্পণ অথবা গ্রামবার্তা প্রকাশিকার আলোচনা বিষয় কী ছিল? তো নীলদর্পণ অথবা গ্রামবার্তা প্রকাশিকা যে পত্রিকা ছিল, এদের আলোচনা বিষয় কী ছিল? তো এইভাবে একসঙ্গে তো দেবে না। তো ব্যাপার হচ্ছে, দিলে নীলদর্পণ, যে নীলদর্পণের আলোচনা বিষয়বস্তু কী ছিল, ও গ্রামবার্তা প্রকাশিকার আলোচনা বিষয়বস্তু কী ছিল, এরকম করে। 4 নম্বর প্রশ্ন, নারী শিক্ষা বিস্তারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অথবা রাধাকান্ত দেব অথবা ডেভিড এর ভূমিকা। তো এখানে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে নারী শিক্ষা বিস্তারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা কী ছিল। এটা খুবই ইম্পর্টেন্ট, বাকিগুলো একটু হালকা করে দেখে নেবে। 5 নম্বর প্রশ্ন, ভারতবর্ষে ব্রাহ্ম সমাজ বিভক্ত হলো কেন? ভারতবর্ষের ব্রাহ্ম সমাজ বিভক্ত কেন হলো, এটা খুব ইম্পর্টেন্ট। 6 নম্বর প্রশ্ন, সমাজ সংস্কার আন্দোলনে বিবেকানন্দের ভূমিকা লেখো। তো স্বামী বিবেকানন্দের ভূমিকা সমাজ সংস্কার আন্দোলনে কী ছিল লিখতে বলেছে। 7 নম্বর প্রশ্ন, স্বামী বিবেকানন্দের নব্য বেদান্ত ধর্মের বৈশিষ্ট্য কী? 8 নম্বর প্রশ্ন, নীলকর সাহেবদের অত্যাচারের বিরুদ্ধে হিন্দু পেট্রিয়ট পত্রিকা কীভাবে জনমত গড়ে তোলে? 9 নম্বর প্রশ্ন, সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজের ভূমিকা। তো আমি এখানে একবার আরও ভালো করে বলে দিই যে হুতুম প্যাঁচার নকশা, এখানে নীলদর্পণের আলোচ্য বিষয়, আর হচ্ছে নারী শিক্ষা বিস্তার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ভারতবর্ষে ব্রাহ্ম সমাজ বিভক্ত হলো কেন, আর হচ্ছে নীলকর সাহেবদের অত্যাচারের বিরুদ্ধে হিন্দু পেট্রিয়ট পত্রিকা কীভাবে জনমত গড়ে তোলে। তো এই যে কটা প্রশ্ন পুনরায় আবার বললাম, 5টা প্রশ্ন, এখানে 9টা প্রশ্ন দেওয়া আছে, বাট যে 5টা প্রশ্ন এখনই আবার বলা হলো সেগুলো একটু বেশি করে পড়বে। 8 নম্বর প্রশ্ন, 8 নম্বরের প্রশ্নের মধ্যে যাই। 8 নম্বরের প্রশ্নের মধ্যে 19 শতকে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা লেখো। এখানে লেজ লেখা রয়েছে একটা প্রশ্ন, দেখো, বাংলার সমাজ সংস্কার আন্দোলনে নব্যবঙ্গ দলের ভূমিকা লেখো। এবার 2 নম্বর প্রশ্ন, ব্রহ্ম সমাজের আন্দোলনের বিভাজন ও বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন রয়েছে, শিক্ষা বিস্তারে প্রাচ্য ও পাশ্চাত্যের দ্বন্দ্ব কি? উচ্চশিক্ষায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা লেখো। এই গেল এই অধ্যায়ের তথা দ্বিতীয় অধ্যায়ের 8 নম্বরের প্রশ্ন। এবার চলে আসলাম তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় রয়েছে প্রতিরোধ ও বিদ্রোহ। তো এখানকার 2 নম্বরই প্রশ্ন দিয়ে শুরু করি। 1 নম্বর প্রশ্ন, দুদু মিয়া স্মরণীয় কেন? 3 নম্বর অধ্যায়ের প্রথম প্রশ্ন 2 নম্বরই, দুদু মিয়া স্মরণীয় কেন? 2 নম্বর প্রশ্ন, ভারতবর্ষে নীল চাষ শুরু হয়েছিল কেন? নীলকররা নীল চাষীদের উপর কীভাবে অত্যাচার করত? 4 নম্বর প্রশ্ন, মুন্ডা বারাসাত সন্ন্যাসী ফকির কোল বিদ্রোহের স্থান, নেতার নাম ও 2টি কারণ লেখো। তো যেটা বিদ্রোহের নাম বললাম, মুন্ডা বিদ্রোহ, বারাসাত বিদ্রোহ, সন্ন্যাসী ফকির বিদ্রোহ, কোল বিদ্রোহ, এই যে বিদ্রোহগুলো রয়েছে, সে বিদ্রোহগুলোর নেতার নাম এবং 2টি করে কারণ, সবগুলো বিদ্রোহের পড়ে নেবে, কেন এইগুলো থেকে একটা দুটো থেকে কিন্তু দিয়ে দেবে। 5 নম্বর প্রশ্ন, টিকা লেখো। বিদ্রোহ কি, তারপরে বিপ্লব, উলগুলান, দিকু, দামিনী কোহ, এগুলো 2 নম্বরের প্রশ্ন মধ্যে সবগুলোই পড়ে। 3 কাটিয়া প্রথা, কেনারাম বেচারাম, ফরাজি ও ওয়াহাবি, এগুলো সব টিকা লেখো, এগুলো পড়ে নেবে টিকা লেখোর মধ্যে। 6 নম্বর প্রশ্ন, উপনিবেশিক অরণ্য আইনের গুরুত্ব লেখো। 7 নম্বর প্রশ্ন, নীল বিদ্রোহে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকা কি?
8 নম্বর প্রশ্ন 19 শতকে উপজাতি বিদ্রোহের কারণ কি? 9 নম্বর প্রশ্ন সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ ব্যর্থ হলো কেন? তো এইগুলো তৃতীয় অধ্যায়ের 2 নম্বরই প্রশ্ন। এবার চলে আসলাম 4 নম্বরই প্রশ্নের মধ্যে। প্রথম প্রশ্ন, ভারতবর্ষে কোম্পানির বিরুদ্ধে নীল বিদ্রোহ শুরু হয়েছিল কেন? তো নীল বিদ্রোহ সফল হওয়ার পিছনে কারণ কি? এখানে 4 নম্বর প্রশ্নের মধ্যে দেবে, এটা 3 নম্বর হওয়ার কথা ছিল, মুন্ডা অথবা সাঁওতাল অথবা কোল। এই যে মুন্ডা বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, কোল বিদ্রোহ, এই 3টি বিদ্রোহের কারণ এবং ফলাফল অবশ্যই এই যে এখানে সাঁওতাল এবং কোল থেকে কিন্তু আসার সম্ভাবনা সব থেকে বেশি। সাঁওতাল নাহলে কোল দুটোর মধ্যে একটা আসবেই, পড়ে নেবেই। পরের প্রশ্ন, তিতুমির ওয়াহাবি আন্দোলনকে পরিচালনা করার ক্ষেত্রে কি কি পদক্ষেপ গ্রহণ করেছিলেন? অর্থাৎ এখানে তিতুমিরের ওয়াহাবি আন্দোলন সম্পর্কে লিখতে হবে। এগুলো তৃতীয় অধ্যায়ের 4 নম্বরই কোশ্চেন। চতুর্থ অধ্যায়ের 2 নম্বরই কোশ্চেন মধ্যে যে সংঘবদ্ধতার গোড়ার কথা। তো 2 নম্বরই প্রশ্ন, প্রথম প্রশ্ন, নানা সাহেব অথবা জ্যোতিবা ফুলে অথবা লক্ষ্মীবাই, তাতিয়া টুপি, বেগম হজরত মহল, তো এরা স্মরণীয় কেন? নানা সাহেব কেন স্মরণীয়, জ্যোতিবা ফুলে কেন স্মরণীয়, লক্ষ্মীবাই কেন স্মরণীয়, তাতিয়া টুপি কেন স্মরণীয়? তো প্রতিটা প্রশ্ন আলাদা আলাদা করে তোমরা পড়ে নেবে। 2 নম্বর প্রশ্ন, হিন্দু মেলা গড়ে ওঠার পিছনে কারণ কি? 3 নম্বর প্রশ্ন, 1857 সালে বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলার পিছনে যুক্তি দাও। 1817 সালে যে মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ হয়েছিল সেটাকে জাতীয় বিদ্রোহ বলার পিছনে কারণ। 4 নম্বর প্রশ্ন, জমিদার সভা গঠনের উদ্দেশ্য কি ছিল? 5 নম্বর প্রশ্ন, ইলবার্ট বিল কি? 6 নম্বর প্রশ্ন, সিপাহীরা তাদের বিদ্রোহকে সংগঠিত করার জন্য কি পদক্ষেপ গ্রহণ করেছিল? 7 নম্বর প্রশ্ন, গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্রের বিষয় কি ছিল? 8 নম্বর প্রশ্ন, সভা সমিতির যুগ কাকে বলে? 9 নম্বর প্রশ্ন, এখানে 9 নম্বর প্রশ্নের মধ্যে কয়েকটি টিকা লেখো একসঙ্গে অ্যাডজাস্ট করে রয়েছে। দেখবে হিন্দু মেলা, মহারানীর ঘোষণাপত্র, সভা সমিতির যুগ, জমিদার সভা এবং ইলবার্ট বিল। তো এর আগে যেমন ইলবার্ট বিল কি বা জমিদার সভা গঠনের উদ্দেশ্য কি, তো এগুলো প্রশ্ন যখন পড়ে নেবে বা টিকা লেখার মধ্যে জমিদার সভা বা ইলবার্ট বিল পড়ে নেবে, তখন ওগুলো ওখান থেকেই হয়ে যাবে। 10 নম্বর প্রশ্ন, মহাবিদ্রোহকে গণবিদ্রোহ অথবা সামন্ত শ্রেণীর বিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ বলা হয় কেন? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। 11 নম্বর প্রশ্ন, দেশীয় ভাষা সংবাদপত্র আইন কি? 12 নম্বর প্রশ্ন, বঙ্গভাষা প্রকাশিকা সভার কার্যাবলী কি ছিল? তো এই গেল চতুর্থ অধ্যায়ের 2 নম্বরই কোশ্চেন। 4 নম্বরই কোশ্চেনের মধ্যে যাই। ভারতের জাতীয় চেতনার বিকাশে গোড়া উপন্যাসের ভূমিকা লেখো। প্রথম প্রশ্ন 4 নম্বর অধ্যায়ের 4 নম্বরই প্রশ্নের প্রথম প্রশ্ন, ভারতের জাতীয় চেতনার বিকাশে গোড়া উপন্যাসের ভূমিকা লেখো। 2 নম্বর প্রশ্ন, দেশীয় ভাষায় সংবাদপত্র আইন কি, এর গুরুত্ব লেখো। 4 নম্বর প্রশ্ন, এটা 2 এর মধ্যে হচ্ছিল, বাট এখানে 4 এর মধ্যে এর গুরুত্বটা অ্যাড করা হয়েছে। 3 নম্বর প্রশ্ন, জাতীয়তাবাদের বিকাশে আনন্দমঠ এর ভূমিকা লেখো। কিছু কিছু প্রশ্ন 2 নম্বরই থেকে 4 নম্বরিতে হয়ে যাবে, অথবা 4 নম্বরিতে পড়লে 2 নম্বরিতে হয়ে যাবে। 4 নম্বরিতে পড়লে 2 নম্বরিতে হয়, কিন্তু 2 নম্বরি থেকে 4 নম্বরির টানাটা খুব কঠিন হয়ে যায়। 4 নম্বর প্রশ্নে যাই। সিপাহীরা তাদের বিদ্রোহকে সংগঠিত করার জন্য কি পদক্ষেপ গ্রহণ করেছিল? 5 নম্বর প্রশ্ন, ভারত মাতা চিত্রটির মধ্যে দিয়ে জাতীয়তাবোধ কিভাবে ফুটে উঠেছে? 6 নম্বর প্রশ্ন, জাতীয়তাবাদের বিকাশে বর্তমান ভারতের ভূমিকা লেখো। 7 নম্বর প্রশ্ন, মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ কি? তো এই গেল 4 নম্বর অধ্যায়ের 4 নম্বরই প্রশ্নের 7টা প্রশ্ন। 8 নম্বরই প্রশ্নের মধ্যে যাই। 8 নম্বরই প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে, গোড়া উপন্যাসে জাতীয়তাবাদী ভাবধারা ও স্বদেশ প্রেম কিভাবে ফুটে উঠেছে? 2 নম্বর প্রশ্ন, লেখায় ও রেখায় জাতীয়তাবাদের বিকাশ এর পরিচয় দাও।
3 নম্বর প্রশ্ন, 1857 সালের বিদ্রোহের বা মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি লেখো। 1857 সালে বিদ্রোহের বা মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি লেখো। এবার আসি পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায়ের 2 নম্বরই প্রশ্ন, উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর ছাপাখানার অবদান কি? 1 নম্বর প্রশ্ন, উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর ছাপাখানার অবদান কি? 2 নম্বর প্রশ্ন, ছাপাখানা কিভাবে শিক্ষা বিস্তারে সাহায্য করে তা লেখো। 3 নম্বর প্রশ্ন, তারকনাথ পালিত স্মরণীয় কেন? 4 নম্বর প্রশ্ন, AICS প্রতিষ্ঠার উদ্দেশ্য ও কার্যাবলী লেখো। 5 নম্বর প্রশ্ন, উইলিয়াম ক্যারি বিখ্যাত কেন? 6 নম্বর প্রশ্ন, টিকা লেখো। এখানেও কয়েকটি 3টি টিকাকে একসঙ্গে অ্যাড করা রয়েছে। দেখো, শ্রীরামপুর ত্রয়ী খুব ইম্পর্টেন্ট টিকা, জাতীয় শিক্ষা পরিষদ, কলকাতা বিজ্ঞান কলেজ। তো 3টি কিন্তু খুব ইম্পর্টেন্ট 2 নম্বরের ক্ষেত্রে, শ্রীরামপুর ত্রয়ী, জাতীয় শিক্ষা পরিষদ এবং কলকাতা বিজ্ঞান কলেজ। পরের প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ কেন বিশ্বভারতী প্রতিষ্ঠা করেছিলেন? 8 নম্বর প্রশ্ন, উপনিবেশিক শিক্ষা ব্যবস্থার ত্রুটি কি কি? 9 নম্বর প্রশ্ন, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্দেশ্য ও গুরুত্ব লেখো। 10 নম্বর প্রশ্ন, পঞ্চানন কর্মকার বিখ্যাত কেন? 11 নম্বর প্রশ্ন, চার্লস উইলকিন্স, রামনাথ বসু, রাধানাথ সিকদার, প্রমোদনাথ বসু, রাসবিহারী ঘোষ স্মরণীয় কেন? এখানে চার্লস উইলকিন্স, রাধানাথ সিকদার এই দুটি খুব ইম্পর্টেন্ট। আর ওদিকে রয়েছে পঞ্চানন কর্মকার, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো। রবীন্দ্রনাথ কেন বিশ্বভারতী প্রতিষ্ঠা করেছিলেন? এরপরে 12 নম্বরে আসবো, ইংরেজ সরকার কেন ছাপাখানা প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন? হ্যাঁ, প্রথমত তারা তো চাইছিল, কিন্তু পরক্ষণে তারা বিরোধিতা করেছিল। 4 নম্বরের প্রশ্নের মধ্যে যাই, ছাপার কাজে আধুনিক বাংলা অক্ষর বা সড়ক নির্মাণের অগ্রগতির বিবরণ দাও। 2 নম্বর প্রশ্ন, কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রতিষ্ঠার উদ্দেশ্য ও গুরুত্ব। হ্যাঁ, প্রথম প্রশ্নটা বিশেষ একটা ইম্পর্টেন্ট, মানে গুরুত্ব না দিলেও 2 নম্বর প্রশ্ন কিন্তু অবশ্যই গুরুত্ব দিতে হবে, কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের উদ্দেশ্য এবং গুরুত্ব। আর বাংলায় ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগ সম্পর্কে আলোচনা করো, এটা একটা প্রশ্ন। ছাপাখানার বিকাশে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর অবদান 2 নম্বর এবং 4 নম্বর খুব ইম্পর্টেন্ট। 2 নম্বর এবং 4 নম্বর প্রশ্নটা। বিজ্ঞান গবেষণার ক্ষেত্রে বসু বিজ্ঞান মন্দির খুব ইম্পর্টেন্ট। 5 নম্বর প্রশ্নটি, ছাপাখানা কিভাবে শিক্ষা বিস্তারে সাহায্য করে? ছাপাখানা কিভাবে শিক্ষা বিস্তারে সাহায্য করে, এটাও খুব ইম্পর্টেন্ট। তাহলে এখানে আমি বেশি করে ইম্পর্টেন্ট কোনটা বললাম, 2 নম্বর, 4 নম্বর, 5 এবং 6 নম্বর, 2, 4, 5, 6। এখানে মাঝখান থেকে 1 নম্বর এবং 3 নম্বর প্রশ্ন একটু গুরুত্ব কম দিলেও চলবে। তো 8 নম্বর প্রশ্নের মধ্যে যাই, যে ব্রিটিশ শাসনকালে বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলির ভূমিকা লেখো। তো ব্রিটিশ শাসনকালে বাংলায় যে বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশ হয়েছিল, তাতে গুরুত্বপূর্ণ যে প্রতিষ্ঠানগুলি ছিল তাদের ভূমিকা লিখতে বলা হয়েছে। 8 নম্বরের প্রশ্ন। 2 নম্বর প্রশ্নের মধ্যে ছাপাখানার বিকাশে উপেন্দ্রকিশোর রায়চৌধুরী ইউএন অ্যান্ড সন্স এর ভূমিকা লেখো। 3 নম্বর প্রশ্ন, ছাপাখানার মুদ্রিত বই কিভাবে শিক্ষার প্রসার ঘটায়? তো এই ছিল মাধ্যমিকের ইতিহাস সাজেশন 2022। অবশ্যই প্রশ্নগুলো ভালো করে পড়ে নেবে। হ্যাঁ, এখানে অনেক কোশ্চেন 2-এর কোশ্চেন 4-এর মধ্যে বা 4-এর কোশ্চেন 8-এর মধ্যে আছে। তো সবসময় তোমরা বড় কোশ্চেনগুলোকে বেশি করে পড়ে নেওয়ার চেষ্টা করবে, তাতে 2 নম্বরগুলো বা 4 নম্বরগুলো যাতে হয়ে যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।